নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। ইস্ট বেঙ্গল দল তাদের জন্য কেন ব্যাড নিউজ সেটা বলবো। তার পাশাপাশি লালরেংজুয়ালা ছাংতে আজকে কি এমন করলো, এবং তার পাশাপাশি মোহনবাগানের কিছু কিছু প্লেয়ার তারা কোথায় ঘুরতে গেছে ছুটিতে, সমস্তটাই কিন্তু আপনাদের জানাবো। তাই বন্ধুরা ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে অ্যাক্রোধ করবো, যেহেতু এখানে আপনারা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, ইস্ট বেঙ্গল দলের জন্য কিন্তু খুবই ব্যাড নিউজ। আজকে মেসি বাউলি তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলের মাঠে এলেও তিনি কিন্তু বল পায়ে প্র্যাকটিসে নামেননি। মেসি বাউলি আজকে এসে সবার প্রথমে ইস্টবেঙ্গল দলের সঙ্গে কিন্তু ট্যাকটিক্যাল মিটিং প্রায় আধ ঘন্টা সেরেছে। এবং যেহেতু আজকে মেসি বাউলি প্র্যাকটিস করেনি, তাই মনে হচ্ছে মেসি বাউলি তিনি কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে সেকেন্ড হাফে নামবে। এবং আমার মনে হয় অবশ্যই তিনি সেকেন্ড হাফেই নামবে। তিনি যেহেতু প্র্যাকটিস করেনি এবং ইস্টবেঙ্গল দলের সঙ্গে প্রথমবার খেলছে, তাই আমার মনে হয় সরাসরি স্টার্টিং লাইন আপে না থাকলেও তাকে আমরা প্লেইং 11 থেকে খেলতে দেখতে পারি। এবং ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু আর একটু সামান্য ব্যাড নিউজ, রিচার্ড সেলিস তিনি কিন্তু আজকেও ইস্টবেঙ্গল দলের মূল দলের সঙ্গে কিন্তু বল পায়ে প্র্যাকটিস করেনি। এবং আমি কিন্তু বলেছিলাম এর আগেও যে রিচার্ড সেলিসের কোনো ইঞ্জুরি নেই, তো সেটাই কিন্তু কনফার্ম। আরও একবার করছি, রিচার্ড সেলিসের সেরকম কোনো ইঞ্জুরি নেই। রিচার্ড সেলিস তার যাতে বড়সড় চোট না লাগে, তাই রিচার্ড সেলিসকে সামান্য কিন্তু ঝুঁকি এড়ানোর জন্যই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো রিচার্ড সেলিসকে প্র্যাকটিসে অতটা কঠোর ট্রেনিং করাচ্ছে না, যাতে রিচার্ড সেলিসের মাসেলের ওপর বেশি প্রেশার না পড়ে আর রিচার্ড সেলিস ইঞ্জুরি যাতে না হয়। কারণ সেলিস তিনি ইন্ডিয়াতে এসেই সেই 90 মিনিট থেকে খেলেই যাচ্ছে, তার কিন্তু অ্যাডপশন বলুন ওয়েদারে সেটা কিন্তু তিনি বেশি করতে পারেনি। তাই রিচার্ড সেলিসকে এই দিন ট্রেনিংয়ে বেশি প্র্যাকটিস করায়নি। এবং যা মনে হচ্ছে চেন্নাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গল দলের হয়ে অবশ্যই সেকেন্ড হাফে প্লেইং 11 না থাকলেও সেকেন্ড হাফে কিন্তু আমরা অবশ্যই রিচার্ড সেলিসকে খেলতে দেখতে পারি। তো রিচার্ড সেলিস তাকে নিয়ে সামান্য গুড নিউজ যে তার যেহেতু ইঞ্জুরি নেই, তবে তিনি কিন্তু সেকেন্ড হাফে নামবে। এবং আনোয়ার আলী তাকে নিয়ে কিন্তু গুড নিউজ, আনোয়ার আলী তাকে কিন্তু আবার বল পায়ে প্র্যাকটিস করতে দেখা গেছে। আজকের প্র্যাকটিসে কিন্তু আনোয়ার আলী তিনি বল পায়ে প্র্যাকটিস করছিলেন। তবে এইটুকুনি আপনারা ধরে চলুন যে চেন্নাইয়ের ম্যাচে আনোয়ার আলী থাকবে না প্লেইং 11-এ। তার পরের ম্যাচে অবশ্যই আনোয়ার আলীকে দেখলেও আমরা দেখতে পারি। তার পাশাপাশি আমি যেমনটা বলেছিলাম ক্লেটন সিলভার চোট আছে, সেটা কিন্তু আরও একবার কনফার্ম করছি, চেন্নাইয়ের বিরুদ্ধে ক্লেটন সিলভা কিন্তু খেলবে না। বন্ধুরা, আজকের নর্থ ইস্ট ভার্সেস মুম্বাই সিটি এফসির কিন্তু খেলা ছিল, যেখানে অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকরা ভগবানের কাছে প্রে করছিল যাতে ম্যাচটা ড্র হয় অথবা যাতে ম্যাচটা নর্থ ইস্ট জেতে, কিন্তু তা হয়নি। ম্যাচটাই জিতেছে মুম্বাই সিটি এফসি 2-0 গোলে। এবং 2-0 গোলে জেতার পরে কিন্তু বর্তমানে পয়েন্টস টেবিলে মুম্বাই সিটি এফসি তারা 31 পয়েন্টে পৌঁছে গেছে। অর্থাৎ ধরেই চলছি যে এই মুহূর্তে পয়েন্টস টেবিলে কিন্তু 4টে সিট পুরোপুরি বুকড হয়ে গেছে, আর 2টো সিট বাকি। একটা নর্থ ইস্ট আছে 29 পয়েন্টে, আর একটা আছে বেঙ্গালুরু 28 পয়েন্টে। অর্থাৎ ইস্টবেঙ্গল দল তারা কিন্তু এই মুহূর্তে 10 পয়েন্ট পিছিয়ে আছে বেঙ্গালুরু এফসির থেকে। বেঙ্গালুরু এই মুহূর্তে 6 নম্বর দল 28 পয়েন্টে আছে। এবং বলে রাখি, বেঙ্গালুরুর বিরুদ্ধে কিন্তু প্রথম ম্যাচটা কিন্তু হেরেছিল ইস্টবেঙ্গল দল 1-0 গোলে। তাই বেঙ্গালুরু থেকে 10 পয়েন্ট হলেও সেটা আপনারা কিন্তু 11 পয়েন্ট মেনেই চলুন, কারণ যেহেতু বেঙ্গালুরু থেকে কিন্তু হেড টু হেডে 1-0 গোলে হেরেছিল ইস্টবেঙ্গল, তাই এটা কিন্তু 11 পয়েন্ট হিসেবেই কাউন্ট হবে। তাই আজকের কিন্তু মুম্বাই সিটি এফসি জেতাই কিন্তু ইস্টবেঙ্গল দলের আরও একটু ক্ষতি হয়ে গেল। তবে অন্যান্য দল যাই করুক, যদি ইস্টবেঙ্গল শেষ 6টার মধ্যে 6টাতেই জেতে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল টপ 6-এ কোয়ালিফাই করবে। তাছাড়া যদি শেষ 6টার মধ্যে ইস্টবেঙ্গল 5টাতেও জেতে, সেক্ষেত্রেও কিন্তু ভাগ্যের উপর সামান্য নির্ভর করে ইস্টবেঙ্গল দলকে টপ 6-এ পৌঁছাতে হবে। অর্থাৎ ইস্টবেঙ্গল দলের প্রথম করণীয় হচ্ছে যে যাই করুক নিজেরা 6টার মধ্যে 6টা ম্যাচ জিতি, 6টা না হলেও 5টাতে কিন্তু ইস্টবেঙ্গলকে জিততেই হবে। এবং ভগবানের কাছে প্রে করতে হবে যাতে ইস্টবেঙ্গল 33 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে পারে। তবে এখনও কিন্তু অনেকটা দূর, কারণ 6 নম্বর দল আর ইস্টবেঙ্গলের মধ্যে কিন্তু 1-2 পয়েন্টের ডিফারেন্স নয়, 10 পয়েন্টের ডিফারেন্স, যেটা কিন্তু অনেক বেশি। তো দেখা যাক ইস্টবেঙ্গল দল এই বছর টপ 6-এ পৌঁছাতে পারে কিনা। তাহলে বন্ধুরা, আজকে কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে 2টো গোল করেছে, প্রথমটা বিপিন সিং, দ্বিতীয়টা লালরেংজুয়ালা ছাংটে। লালরেংজুয়ালা ছাংটের উপর আরও কিন্তু আমার সম্মান বাড়ল, কারণ ছাংটে তিনি নর্থ ইস্টের বিরুদ্ধে গোল করে সেলিব্রেট করেনি। সেই 2016-তে ছাংটে নর্থ ইস্টের হয়ে খেলেছিল, আর এখন 2025 চলছে, প্রায় 9 বছর হয়ে গেছে। তা সত্ত্বেও লালরেংজুয়ালা ছাংটে কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে সেলিব্রেট করেনি। এটাই সত্যি বলছি একটা ভালো প্লেয়ারের ভালো গেস্টার। কিন্তু খুবই হতাশ করেছিল প্রীতম কোটাল, যেখানে মোহনবাগান দল ক্যাপ্টেন বানিয়েছিল প্রীতম কোটালকে। এবং বেশি দিন নয়, হয়তো একটা বছরও হয়নি, হয়তো 6 মাস হয়েছে, সেই প্রীতম কোটাল কেরালা যখন মোহনবাগানকে হারিয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেখানে কিন্তু প্রীতম কোটাল তিনি জেতার পরে সেলিব্রেট করেছিলেন, যেটা কিন্তু মোহনবাগান সমর্থকদেরকে প্রচণ্ড আঘাত করেছিল প্রীতম কোটাল। কারণ প্রীতম তিনি কিন্তু মোহনবাগান দলের নেতৃত্ব পর্যন্ত করেছিলেন। বন্ধুরা, আমি বলবো বড় প্লেয়ার অবশ্যই ভালো খেলে হয়,
কিন্তু তার পাশাপাশি একটা প্লেয়ারের আচরণও বোঝায় সে অ্যাকচুয়ালি কতটা ভালোবাসা পাওয়ার যোগ্য। কারণ প্রবীর দাস তিনিও কিন্তু কেরালা দলে খেলেছিলেন। কেরালার কোচ পর্যন্ত বলছিল প্রবীরকে, যাও তুমি দলের সঙ্গে সেলিব্রেট করো। কারণ প্রবীর এমন একটা প্লেয়ার যে নিজের দল গোল করলে সব থেকে বেশি সেলিব্রেট করে। সেই প্রবীর দাস তিনি কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে কেরালা গোল করায় সেলিব্রেট করেনি, কিন্তু প্রীতম কোটাল তিনি মোহনবাগান হারায় তিনি কিন্তু সেলিব্রেট করেছিলেন। তো এটাই হচ্ছে পার্থক্য। যাই হোক, সেটা আমার বলার বক্তব্য নয়। আমার যেটা বলার বক্তব্য সেটাই ছিল যে ছাংটে খুবই ভালো গেস্টার করেছে। তিনি পুরনো দল 9 বছর আগে খেলেছে, তাও কিন্তু সেই দল সেই ফ্যান্সদের ডিসরেসপেক্ট করেনি, যেটা একটা ভালো প্লেয়ারের পরিচয়। তাহলে বন্ধুরা এইবারে বলি, আপনারা আমাকে অনেকেই বলছেন যে দাদা মোহনবাগানের প্লেয়াররা কে কোথায় ঘুরতে গেছে প্লিজ একটু জানান, এবং একজন দুজন না অনেকেই কিন্তু জিজ্ঞেস করছেন। তো বলে রাখি, মোহনবাগান দলের সমস্ত প্লেয়ার কে কোথায় ঘুরতে গেছে সেটা তো আমি বলতে পারবো না, তবে বলতে পারি ভারতীয় প্লেয়ার যেমন দীপেন্দু বিশ্বাস, মনবীর সিং, লিস্টন কোলাসো, আশিস রায়, বিশাল ক্যাথ, মানে বেশিরভাগ ভারতীয় প্লেয়াররা সবাই কিন্তু নিজের নিজের বাড়িতে ঘুরতে গেছে। অর্থাৎ যে মোহনবাগান দলকে 4 দিনের ছুটি দিয়েছিল তার মধ্যে কিন্তু বেশিরভাগ বাঙালি এবং ভারতীয় প্লেয়াররা কিন্তু নিজের বাড়িতেই ঘুরতে গেছে, নিজের পরিবারের লোকের সঙ্গে সময় কাটাতে গেছে। এবং কিছু কিছু বিদেশি প্লেয়ার যেমন জেসন কামিংস, জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট, এরাও কিন্তু যে যার নিজের বাড়িতে ঘুরতে গেছে। জেসন কামিংস আর জেমি ম্যাকলারেন এরা অস্ট্রেলিয়ায় ফিরে গেছে এবং এরা কিন্তু অস্ট্রেলিয়ায় ফুটবল ম্যাচ এনজয় করেছে, নিজেদের মধ্যে বন্ধুত্ব আরও শেয়ার করছে। এবং টম অ্যালড্রেড তিনি কিন্তু তার পরিবার নিয়ে এই মুহূর্তে ইউএই অর্থাৎ দুবাইয়ে ঘুরতে গেছে। হোসে মলিনা তার বিষয়ে কিন্তু আমি জানার চেষ্টা করেছিলাম কিন্তু জানতে পারিনি। ডিমি পেড্রাটস তার বিষয়ে কিন্তু আমার অতটা কনফার্ম নয়। অর্থাৎ যেইখানে আইএসএল এই মুহূর্তে টেনশন চলছে যে কে টপ 6-এ শেষ করবে, কে টপ 2-এ শেষ করবে, সেখানে কিন্তু মোহনবাগান প্লেয়াররা রিল্যাক্সে যে যার বাড়িতে এবং অন্যান্য জায়গায় ঘুরছে। তাহলে বন্ধুরা আমি কিন্তু জানিয়ে দিলাম যে মোহনবাগানের সমস্ত প্লেয়ার কে কোথায় ঘুরতে গেছে। আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।